ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা সেকেন্ড ইয়ারে আছো, আমি জানি তোমাদের কার্ড নাম্বার 6, দ্যাট ইজ মলিকুলার বায়োলজি অ্যান্ড জেনেটিক্স শুরু হয়ে গেছে। এবং তোমাদের এই মলিকুলার বায়োলজি অ্যান্ড জেনেটিক্সের একদম প্রথম যে আইটেম, সেই প্রথম আইটেমেরই কোর কন্টেন্ট হিসেবে তোমরা পাবা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ মলিকুলার বায়োলজি। এবং এই বেসিক কনসেপ্ট অফ মলিকুলার বায়োলজির আন্ডারেই নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড এই সবগুলোই তোমাদেরকে জানতে হবে। তো আমি একটা একটা করে আগাবো, তোমরা আমার সাথেই থেকো। আমরা আমাদের মূল টপিক অফ ডিসকাশনে যাওয়ার আগে তোমাদেরকে একটু প্রিভিয়াস কথা মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে তোমাদের জার্নি শুরু হয়েছিল মেডিকেল লাইফে বায়োকেমিস্ট্রিতে। প্রথম যে কার্ডটা দিয়ে সেটার নাম ছিল বায়োফিজিক্স অ্যান্ড বায়োমলিকুল। কয়েকটা বেসিক জিনিস নিয়ে তোমরা খুব স্ট্রাগল করো ভাইবা বোর্ডে। যেমন তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে অর্গানিক মলিকুলগুলোর নাম বলো, তখন তোমরা খুবই কনফিউজ থাকো যে ওয়েদার কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ইজ ইট আ অর্গানিক মলিকুল অর ইনঅর্গানিক মলিকুল। তো এই বেসিক কনসেপ্টটা মাথার ভিতরে চিরতরে ঢুকায় নাও। সেটা হচ্ছে যে কার্বন কন্টেইনিং অ্যানি মলিকুল ইজ কল্ড অর্গানিক মলিকুল। তো এবার খেয়াল করে দেখো যে কার্বোহাইড্রেটের ভিতরে তো কার্বন আছে, তাহলে অবশ্যই এটা অর্গানিক মলিকুল। লিপিডের ভিতরে কার্বন আছে, তাহলে অবশ্যই এটা অর্গানিক মলিকুল। প্রোটিন, কার্বন আছে, অর্গানিক মলিকুল। তো এইটা যেন তোমাদের ভুল না হয়। তারপরে তাহলে বায়োমলিকুলস, আমরা যে 4টা বায়োমলিকুলসের কথা বলে থাকি, এই প্রতিটা বায়োমলিকুলে কিন্তু আসলে অর্গানিক মলিকুল, প্রত্যেকটাই কার্বন কন্টেইনিং। এবং কেন এরা বায়োমলিকুল হলো? বিকজ তারা আমাদের এই লিভিং অর্গানিজমের সাথে খুবই ক্লোজলি রিলেটেড। তোমরা খেয়াল করলে বুঝতে পারবা যে আমাদের লিভিং বডির মোস্ট অফ দ্য ফাংশন ইজ ডান বাই অল দিস বায়োমলিকুল। আর আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মলিকুলার বায়োলজি। মলিকুলার বায়োলজি হচ্ছে যে আমরা যখনই, বায়োলজি মানেই তো তোমরা জানো যে স্টাডি অফ লিভিং বিং। তো যখন আমরা এই বায়োলজির স্টাডিটা একদম মলিকুলার লেভেলে যে স্টাডিগুলো করে থাকি, মলিকুলার লেভেল নিয়ে যে কথাবার্তাগুলো আজকে হবে, সেটাই আসলে মলিকুলার বায়োলজি। তো আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের বডির যে মোস্ট ইম্পর্টেন্ট 4টা বায়োমলিকুল আছে, তার ভিতরে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, এই 3টা তো আমরা বায়োফিজিক্স বায়োমলিকুল কার্ডে পড়ে আসি। যেটা আমাদের বাদ থেকে যায় সেটাই হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এবং আজকে আমরা সেই নিউক্লিক অ্যাসিডের উপরেই ফোকাস করব। নিউক্লিক অ্যাসিড প্রথমে যখন ডিসকভার হয়, এটা যেহেতু নিউক্লিয়াসেই ফার্স্টে ডিসকভার করা হয়েছিল, সেখান থেকেই প্রবাবলি এর নামটা নিউক্লিক অ্যাসিড এসেছে। আসলে নিউক্লিক অ্যাসিড আমরা কিভাবে ডিফাইন করতে পারি? নিউক্লিক অ্যাসিড আমরা জানি যে ইট ইজ আ বায়োপলিমার অফ নিউক্লিওটাইড। তার মানে নিউক্লিক অ্যাসিডগুলোকে তৈরি করতে গেলে আমার প্রথমে একটা মনোমার লাগবে, সিম্পলেস্ট ইউনিট লাগবে, এবং সেই সিম্পলেস্ট ইউনিটটাই হচ্ছে নিউক্লিওটাইড। অ্যান্ড বায়োপলিমার বলতে আসলে আমরা কি বুঝি? এটা হচ্ছে যে এটা সিনথেসিসটা হবে হচ্ছে উইদিন দ্য বায়োলজিক্যাল সিস্টেম, দ্যাট ইজ আমাদের বডির ভিতরে নিউক্লিওটাইডের পলিমারাইজেশনের মাধ্যমে আমরা নিউক্লিক অ্যাসিডগুলো তৈরি করব। এবং আমরা জানি যে দেয়ার আর 2 টাইপস অফ নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অ্যান্ড আরএনএ। DNA stands for deoxyribonucleic acid and RNA stands for ribonucleic acid। এবং এ দুটোই কিন্তু আসলে পলিমার্স অফ নিউক্লিওটাইড। এবং আমরা অলরেডি আমাদের বায়োমলিকুলার চ্যাপ্টারে জেনে এসেছি যে যখনই আমরা কোনো কিছু পলিমারাইজ করতে যাই, অ্যাজ ফর এক্সাম্পল তুমি স্টার্সের কথা চিন্তা করো, ইট ইজ আ পলিমার অফ গ্লুকোজ। সেরকম প্রোটিন ইজ আ পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। এবং এখানে গ্লুকোজ 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 যখন পলিমারাইজ করি তখন একটা বন্ডের মাধ্যমে কানেক্টেড থাকে। অ্যামাইনো অ্যাসিডগুলো যখন প্রোটিন তৈরি করে তখন একটা বন্ডের মাধ্যমে কানেক্টেড থাকে। তো এখানেও ঠিক একইভাবে একটা বন্ডের মাধ্যমে কানেক্টেড থাকবে এই নিউক্লিওটাইডগুলো, এবং সেই বন্ডটার নাম হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। আমরা যদি একটু এখানে গ্লাইকোজেনকে এক্সাম্পল হিসেবে দেখি, তাহলে তোমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবা যে দেখো এই প্রত্যেকটা বিড, এক একটা বিড হচ্ছে গ্লুকোজ মলিকুল। তারা যখন স্ট্রেট চেন তৈরি করলো তখন তারা 1,4 গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে একটা আরেকটার সাথে অ্যাটাচড থাকলো। এবং একইভাবে যখন তারা
একটা ব্রাঞ্চ চেইন তৈরি করে তখন তারা 1,6 গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে অ্যাটাচড থাকে এবং অসংখ্য, খেয়াল করলে দেখবা যে অসংখ্য মনোস্যাকারাইড, মানে গ্লুকোজ এখানে মনোস্যাকারাইড হিসেবে কাজ করছে বা সিম্পল ইউনিট হিসেবে কাজ করছে, তারা একটা আরেকটার সাথে জয়েন হয়েই কিন্তু গ্লাইকোজেন তৈরি করলো, যেটা হচ্ছে একটা বায়োপলিমার। একইভাবে যদি আমরা প্রোটিনকে এক্সাম্পল হিসেবে নেই, দিস ইজ আ লং পলিপেপটাইড চেন এবং এই প্রত্যেকটা বিট হচ্ছে এক একটা অ্যামাইনো অ্যাসিড এবং একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে কিন্তু কানেক্টেড থাকবে কিভাবে? বাই পেপটাইড বন্ড। আমরা আমাদের প্রিভিয়াস স্লাইড থেকে জেনে গেছি যে আমাদের বডির মোস্ট ইম্পর্টেন্ট দুইটা নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ আরএনএ, এবং এদেরকে যদি আমরা তৈরি করতে যাই তাহলে আমাদের প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে নিউক্লিওটাইড। এবং এটা কি করবে, এই নিউক্লিওটাইডগুলো কিভাবে এদেরকে তৈরি করবে? নিউক্লিওটাইডগুলো একটা আরেকটার সাথে ফসফোডাইস্টার বন্ডের মাধ্যমে কানেক্টেড হয়েই কিন্তু আলটিমেটলি যে এইগুলোকে তৈরি করবে। তো ফসফোডাইস্টার বন্ডটা বন্ডটা কি জিনিস? ফসফোডাইস্টার বন্ডটা আমি পরে আবার একটু এক্সপ্লেন করব, জাস্ট এই মুহূর্তে তোমরা দেখে রাখো যে এখানে আমার এইটা একটা প্রথমে একটা নিউক্লিওটাইড ইউনিট, এটা একটা নিউক্লিওটাইড ইউনিট, ফার্স্ট নিউক্লিওটাইড ইউনিট, দিস ইজ অ্যানাদার নিউক্লিওটাইড ইউনিট। তো এই একটা নিউক্লিওটাইড, দ্যাট ইজ দ্য মোনোমার অফ নিউক্লিক অ্যাসিড, অ্যান্ড দিস ইজ অ্যানাদার মোনোমার অফ নিউক্লিক অ্যাসিড। তাহলে এই দুটো নিউক্লিওটাইডকে আমরা যুক্ত করব বা কানেক্ট করব কিভাবে? এখানে দেখো প্লাস দিয়ে বোঝানো হচ্ছে যে এই দুটোকে আমরা কানেক্ট করতে চাই। এখানে একটা এনজাইম চলে আসবে যেটার নাম লাইগেজ। লাইগেজ মানে তো তোমরা জানোই, লাইগেট করা মানে বেঁধে ফেলা। এখন এই দুটাকে লাইগেট করার সময় যে বন্ডটা তৈরি হয় সেই বন্ডটার নামই হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড, বিকজ এটা দুই সাইড থেকে আসলে এস্টারিফিকেশন হয়। এই জিনিসটা আমি পরে আরেকটা স্লাইডে আরেকটু ডিটেলসে এক্সপ্লেন করব। এবং সেম বন্ডের মতোই তোমরা যদি গ্লাইকোসাইডিক বন্ডের কথা চিন্তা করো এবং যদি তোমরা পেপটাইড বন্ডের কথা চিন্তা করো, প্রত্যেক বন্ডের সময় কিন্তু ওয়ান মলিকুল অফ ওয়াটার রিমুভ হয়ে যায়। এখানেও কিন্তু সেম থিং উইল হ্যাপেন, দ্যাট ইজ ওয়ান মলিকুল অফ ওয়াটার রিমুভালের মাধ্যমে কিন্তু এই বন্ডটা ক্রিয়েট হচ্ছে। তো এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমরা যদি নিউক্লিক অ্যাসিড বুঝতে যাই তাহলে প্রথমেই আমাদেরকে যেটা সম্পর্কে ডিটেলসে জানতে হবে সেটা হচ্ছে পার্টস অফ নিউক্লিওটাইড। তার মানে একটা নিউক্লিওটাইডে যে পার্টসগুলো থাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমাদেরকে বুঝতে হবে। এখন একটা নিউক্লিওটাইডের কি কি পার্টস থাকে সেটা নিয়েই আমরা ডিটেলসে কথা। We already know that there are three parts of a nucleotide. তার মানে প্রত্যেকটা নিউক্লিওটাইডের ভিতরেই এই তিনটা পার্ট কমন। তো আমরা একদম সেন্টার থেকেই শুরু করব। আমাদের সেন্টারে যে জিনিসটা আছে, দিস ইজ কল্ড পেন্টোজ সুগার। এটা আমি পরে আবার ডিটেইলসে এক্সপ্লেন করব। পেন্টোজ মানে আমরা জানি 5, তার মানে এটা হচ্ছে একটা 5 কার্বন কন্টেইনিং সুগার, যার এইটা হচ্ছে কার্বন নাম্বার 1। এই কার্বন নাম্বার 1-এর সাথে হচ্ছে অ্যাটাচ থাকবে নাইট্রোজেনাস বেস এবং এর 1 2 3 4 5 নাম্বার কার্বনটা সবসময় বাইরের দিকে থাকে, আউটসাইডে থাকে। এই 5 নাম্বার কার্বনের সাথে 5 নাম্বার কার্বনের সাথে অ্যাটাচ থাকবে হচ্ছে ফসফেট গ্রুপ। তো আমাদেরকে এই তিনটা পার্ট, নিউক্লিওটাইডের তিনটা পার্ট অবশ্যই জানতে হবে। তো আমরা এখন এক এক করে দেখে নিব যে এই পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনের সাথে যখন এই নাইট্রোজেনাস বেস অ্যাটাচ থাকবে, কি বন্ডের মাধ্যমে অ্যাটাচ থাকবে? আশা করি তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বন। এই 1 নাম্বার কার্বনের সাথে যখন এই নাইট্রোজেনাস বেস, ইট কুড বি পিউরিন অর পাইরিমিডিন, এইটা যখন অ্যাটাচ থাকবে তখন গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে অ্যাটাচ থাকবে। আর আমরা বলেছিলাম যে 5 নাম্বার কার্বন সবসময় আউটসাইডে থাকে এবং এই 5 নাম্বার কার্বনের সাথে প্রথমে যখন ফসফেট গ্রুপটা অ্যাটাচড হলো, এটা একটা এস্টেরিফিকেশন বন্ডের মাধ্যমেই কিন্তু অ্যাটাচড হয়। তোমরা এই জায়গাটায় যদি একটু খেয়াল করে দেখো যে এই যে 5 নাম্বার কার্বনের সাথে কিন্তু এই ফসফেট গ্রুপটা অ্যাটাচড থাকছে একটা এস্টেরিফিকেশন, একটা এস্টার বন্ডের মাধ্যমে। এখন
যদি আমরা যখন একটা নিউক্লিওটাইডের কতগুলো পার্ট থাকে তোমরা অলরেডি জেনে এসেছো, একটা পেন্টোজ সুগার থাকে, তার সাথে একটা নাইট্রোজেনাস বেস থাকে এবং একটা ফসফেট গ্রুপ থাকে। তো এই তিনটা জিনিস মিলায় তৈরি হলো হচ্ছে একটা নিউক্লিওটাইড। তাহলে এই একটা নিউক্লিওটাইড যখন আরেকটা নিউক্লিওটাইডের সাথে কম্বাইন হবে মানে অ্যাটাচড হবে, তখনও তো একটা বন্ডের মাধ্যমে অ্যাটাচড হবে। তো এইটাই আমি তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে সেই বন্ডটাকে আমরা বলছি ফসফোডাইএস্টার বন্ড। তার মানে প্রথমে যখন 5 নাম্বার কার্বনে ফসফেটটা অ্যাটাচড হলো তখন একটা এস্টার বন্ডের মাধ্যমে অ্যাটাচড হয়েছিল। আবার যখন এটা পলিনিউক্লিওটাইড তৈরি করলো মানে একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সাথে অ্যাটাচড হলো, তখনও কিন্তু একটা এস্টেরিফিকেশন বন্ডের মাধ্যমেই অ্যাটাচড হয়। এই কারণেই এই বন্ডটার নাম হয়েছে ফসফোডাইএস্টার বন্ড। ডাই মানে আমরা জানি দুই, তাহলে এখানে আসলে 2 টাইমস মানে 2বার এস্টেরিফিকেশন হয়। এই কারণে এই বন্ডটার নাম হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। তোমাদেরকে একটু কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনটা মনে করায় দিতে চাচ্ছি যে আমরা কার্বোহাইড্রেটকে তো ব্রডলি ক্লাসিফাই করে থাকি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। তারপরে সেই মনোস্যাকারাইডটাকে আমরা এগেইন উই ক্যান ডিভাইড দ্যাট মনোস্যাকারাইড বেসড অন নাম্বার অফ কার্বন অ্যান্ড আরেকটা ছিল হচ্ছে যে ফাংশনাল গ্রুপ। তো নাম্বার অফ কার্বনের উপরে বেস করে কিন্তু আমরা ট্রায়োজ, দেন টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ এইভাবে ক্লাসিফাই করেছিলাম। তার মানে তোমরা পেন্টোজ দেখলেই বুঝতে পারবা যে এই পেন্টোজ যেটা আমাদের এখানে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ আসবে, তো এই পেন্টোজটা আসলে বেসিক্যালি 5 কার্বন কন্টেইনিং মোনোস্যাকারাইড। তাহলে পেন্টোজ সুগার কি? আমরা জানি যে দিস ইজ আ 5 কার্বন কন্টেইনিং সিম্পল সুগার বা মোনোস্যাকারাইড। তো আমরা যখন নিউক্লিওটাইড সম্পর্কে জানবো তখন আমাদের আসলে নিউক্লিওটাইডের 3টা কম্পোনেন্টই জানতে হবে, দ্যাট ইজ পেন্টোজ সুগার বা রাইবোজ সুগার, দেন নাইট্রোজেনাস বেস এবং ফসফেট গ্রুপ। তো আমরা শুরু করব সেন্টার থেকে এই পেন্টোজ সুগার দিয়ে। পেন্টোজ মানে আমরা জানি 5, তোমরা এই ছবিটা দেখলেও বুঝতে পারবা দিস ইজ আ 5 কার্বন কন্টেইনিং সুগার। এখানে কার্বন নাম্বার 1 2 3 4 5 আউট বাইরের দিকে থাকবে। অ্যান্ড whether this pentose sugar is ribose or deoxyribose, that will completely depend on the carbon number 2। তোমরা যদি এই ছবিটা ভালো করে একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে দেখো কার্বন নাম্বার 2তে যখন OH গ্রুপ মানে হাইড্রক্সিল গ্রুপটা আছে তখন এটা রাইবোজ। যখনই এটাকে আমরা এখান থেকে আমরা অক্সিজেনটাকে রিমুভ করে দিলাম, দেখো এখানে শুধু হাইড্রোজেন আছে, কোনো অক্সিজেন নাই। অক্সিজেনকে ডি মানে ডিসপ্লেস করে দেওয়া বা সরায় দেওয়া বা রিমুভ করে দেওয়া। যখনই এটাকে আমরা রিমুভ করে দিলাম তখন যে কন্ডিশনটা হলো সেটাই হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এখানে 2 দিয়ে আসলে এক্সপ্রেস করা হয়েছে যে কার্বন নাম্বার 2। তাহলে এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে দ্য পেন্টোজ সুগার ক্যান বি অফ 2 টাইপ, ওয়ান ইজ রাইবোজ অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ডিঅক্সিরাইবোজ। তো পেন্টোজ সুগারের পরেই আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ফসফেট গ্রুপ। আমরা জানি যে ফসফেট গ্রুপটা পেন্টোজ সুগারের 5 নাম্বার কার্বনের সাথে লাগানো থাকে, অ্যাটাচ থাকে। এখানে ফসফেট গ্রুপটা দেখলেই তোমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবা যে একটা ফসফরাস সেন্টারে থেকে তার চারপাশে 4টা অক্সিজেন মলিকুল লাগানো থাকে এবং এটা তোমরা ছবি দেখেও বুঝতে পারছো যে দিস ইজ ভেরি নেগেটিভলি চার্জড। এবং এই নেগেটিভলি চার্জড হওয়ার কারণেই কিন্তু আলটিমেটলি আমরা ডিএনএ এবং আরএনএ এদেরকে যে নিউক্লিক অ্যাসিড বলে থাকি, এদেরকে এই নিউক্লিওটাইডের এই নেগেটিভ চার্জের কারণেই। এখানে যদি তোমরা রাইট সাইডের ছবিটা একটু খেয়াল করো তাহলে দেখো যে এখানে পলিমারাইজেশন হয়ে গেছে অলরেডি। এইটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এখানে 4টা নিউক্লিওটাইড একটা আরেকটার সাথে ফসফোডাইএস্টার বন্ডের মাধ্যমে অ্যাটাচড হয়েছে। বাট সব জায়গায় তুমি উপরের দিকে খেয়াল করে দেখো এখানে কিন্তু ফসফেট গ্রুপটা ফ্রি আছে। এই যে ফ্রি ফসফেট গ্রুপ থাকার কারণে এটা নেগেটিভলি চার্জড হয়ে আছে এবং এটাই হচ্ছে কারণ যে কারণে আলটিমেটলি আমরা নিউক্লিক অ্যাসিড যেমন ডিএনএ আরএনএ কে অ্যাসিড বলে থাকি।
আমি এই স্লাইডটা একটু নিয়ে আসলাম কারণ এটা তোমাদের আইটেমের কন্টেন্ট, আর ভাইভাতেও জিজ্ঞাসা করা হয়, সেটা হচ্ছে যে নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইডের পার্থক্যটা কোথায়। আমার কাছে মনে হয় যে যদি তোমরা এই ছবিটার দিকে তাকাও তাহলেই এটা একদমই সেলফ এক্সপ্লানেটরি একটা ছবি। এটা দিয়ে বোঝা যাচ্ছে যে একটা নিউক্লিওসাইডের ভিতরে কি থাকে, একটা নিউক্লিওটাইডের ভিতরে থাকে। দেখো নিউক্লিওসাইডে শুধুমাত্র সুগার এবং বেস থাকবে। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি নিউক্লিওটাইডের কথা ভাবো তাহলে এখানে পেন্টোজ সুগার বেজের পাশাপাশি একটা ফসফেট গ্রুপও থাকবে। তো আমি আজকে নিউক্লিওটাইডের যে কম্পোনেন্টের কথা তোমাদের বলেছিলাম তার ভিতরে পেন্টোজ সুগার এবং ফসফেটটা এক্সপ্লেন করলাম। এখনও বেসটা বাদ রয়ে গেছে, ওইটা ইনশাল্লাহ আমি একটা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো আমি আজকে তোমাদেরকে কিছু কোশ্চেন আনসার সেশনের মাধ্যমে শেষ করতে চাই। আমি আশা করছি যে এই রিভিউ কোশ্চেনগুলো দেখলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের আসলে আইডিয়া কতটুকু ডেভেলপ করেছে, এবং আমি এটাও আশা করছি যে তোমরা সবাই এই কোশ্চেনের আনসারগুলো খুবই কারেক্টলি দিতে পারবা। তোমাদের সবার কাছে আমার একটা এক্সপেকটেশন, সেটা হচ্ছে যে তোমরা প্লিজ তোমার ফ্রেন্ডদের সাথে একটু হলেও শেয়ার করে দিবা যেন আমরা সবাই একই সাথে উপকৃত হতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি।